সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আজকে মার্কেটের কারেকশন বলি অথবা মার্কেট মাইনাস বলি, যেটাই বলি না কেন, এইটা দেখে অনেকেই ঘাবড়িয়ে গিয়েছেন। কারণ আজকে একটা বিয়ারিশ ক্যান্ডেল আসছে এবং মার্কেট ৩২ পয়েন্টের মতো আজকে দর হারিয়েছে। এটা কেন হইল, কি কারণে হইল, সেই বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করব। তার আগে চলেন মার্কেটে আজকে কোনগুলা ম্যাক্সিমামই ডাউন ট্রেন্ডে ছিল। এই যে ব্যাংক কয়েকদিন ভালো পরিমাণে আপ ট্রেন্ডে ছিল, ব্যাংক আজকে স্লো হইছে বিধায় ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আসছে বা ইন্ডেক্স একটু কারেকশন হইছে। সাথে ইন্স্যুরেন্সও ছিল। তো আজকে মূলত ইন্স্যুরেন্স, ইন্ডেক্স এবং ব্যাংক সেক্টর নিয়ে আলাপ আলোচনা করব। সাথে আপনাদের পার্টিকুলার ২ টা স্টক নিয়েও আলোচনা করব যে স্টকগুলো হয়তোবা সামনে ভালো করতে পারে। তো চলেন আগে সর্বপ্রথম আপনাদের সাথে একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। দেখেন, ইন্ডেক্সের ১টা ২টা রেড ক্যান্ডেল দেখলেই আমরা ঘাবড়িয়ে যাই। এর আগে পরেও আমি আপনাদেরকে বলেছি, গত ভিডিওতেও বলেছি। দেখেন, এইখানে একটা রেড ক্যান্ডেল দিছিল। তারপরে আবার এইখানে ৩টা রেড ক্যান্ডেল দিয়েছিল। আবার এইখানে বড় একটা রেড ক্যান্ডেল দিয়েছিল। তো আজকে একটা রেড ক্যান্ডেল দিছে এবং ভলিউম ঐরকম আসে নাই। কেন আসে নাই? কারণ মার্কেটে আজকে ব্যাংক ডমিনেট করতে পারে নাই বা অন্যান্য কোনো সেক্টর ডমিনেট করতে পারে নাই। যে কারণে ভলিউমটা একটু কম হয়েছে। এই ভলিউম কম দেখেও আপনাদের হতাশ হওয়ার কোনো কিছু নাই। এই যে এইখান থেকে এত দূর পর্যন্ত ইন্ডেক্সটা বাড়ছে কি কারণে? বাড়ছে শুধুমাত্র ব্যাংকের কারণে। এবং ব্যাংকের কিছু পার্টিকুলার স্টক আছে, যেমন ইসলামী ব্যাংক এবং আল আরাফা ব্যাংক, এইগুলা সব স্টকই কিন্তু বাড়ে নাই ব্যাংকের। যেমন ইসলামী ব্যাংক একদিনে ১৫ পয়েন্ট, ২০ পয়েন্ট, ২৬ পয়েন্ট পর্যন্ত বাড়াইছে পুরা ইন্ডেক্সের। তো এই ইসলামী ব্যাংক অনেক হাতি মার্কা শেয়ার এবং এর শেয়ার সংখ্যা অনেক বেশি এবং ইন্ডেক্সের সাথে বেশ প্রভাবিত হয়। এবং যখন ইসলামী ব্যাংক একটু ডাউন ট্রেন্ডে আসে তখন ইন্ডেক্স একটু মাইনাস হয়। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই ইন্ডেক্স মাইনাস হয়েছে ব্যাংকের কারণে, আপনি বলতেছেন যেহেতু, তারপরেও অন্যান্য স্টকগুলা কেন মার খাইছে? এইটা হইছে শুধুমাত্র আমাদের সাধারণ বিনিয়োগকারীর প্যানিকের কারণে, আর কিচ্ছু না। ওই যে ইন্ডেক্স একটু মাইনাস হইতে দেখে মানুষ ভাবে যে হয়তোবা ইন্ডেক্স এখান থেকে কারেকশনে যাবে, আমার হাতের শেয়ারটাও লসে চলে যাবে। যে কারণে যেই স্টকগুলা একটু ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল বা নিচের দিকে আছে, সেই স্টকগুলো তারা সেল করা শুরু করছে। তো ওই সুযোগে স্মার্ট মানি ওই স্টকগুলো কালেক্ট করে। এইটা আপনাদেরকে বুঝতে হবে যে আসলে কি কারণে ইন্ডেক্স পড়েছে। অন্যান্য স্টকগুলো পাবলিক, আমাদের আমজনতা যারা আছেন, তারা না বুঝেই সেল করা শুরু করেছে। যে কারণে এই স্টকগুলা একটু স্লো হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি ব্যাংকের ওই টাইপের স্টকে থাকেন, আপনার ইসলামী ব্যাংক অথবা আল আরাফা ব্যাংক, এই টাইপের ব্যাংকে থাকেন, তাহলে আপনার প্রফিট টেকিং করেন। বাট যেই স্টকগুলা নিচের দিকে আছে, একদম বটম প্রাইজে আছে, সেই স্টকগুলো সেল করার এইখানে কোনো কারণও দেখি না। কারণ ওই স্টকগুলো বাড়েই নাই। ওই স্টকগুলোর সামনে অপরচুনিটি আছে। যেমন আমরা এখন ওই টাইপের স্টকে আছে যে স্টকগুলো একদম বটমে। হ্যাঁ, ৩% বাড়ে, আবার ২% কমে, কমুক না। সেটা নিয়ে প্রবলেম নাই। বাট আপনাকে দেখতে হবে যে স্টকটা কত দূর পর্যন্ত বাড়ছে। ৩০%, ৪০% বা ২০% এর মতো প্রফিট আপনাকে গেইন দিয়েছে কিনা, সেইটা আপনাকে অবগত করে, সেইটা আপনাকে রিসার্চ করে আপনি সেল করেন। তো ইন্ডেক্স নিয়ে ভয়ের আমি কোনো কিছু দেখছি না যে ইন্ডেক্স এখান থেকে পড়ে যাবে, এমনও কোনো কিছু না। দেখবেন যে আগামী দিন বা আগামী রবিবার, সোমবারে অন্য কোনো সেক্টর লিডিং এ আসলে তখন এগুলো ঠিক হয়ে যাবে। সো ইন্ডেক্স নিয়ে ভয়ের কিছু নয়। ইন্ডেক্সের জায়গায় আছে। পার্টিকুলার সেক্টরের কারণে ইন্ডেক্স একটু উঠতেছে, ইন্ডেক্স একটু নামতেছে। সেটা আপনারা অলরেডি জানেন। তো ইন্ডেক্সের মতো চলতে দেন। আপনারা পার্টিকুলার সেক্টর বা পার্টিকুলার স্টকের দিকে মনোযোগ দেন। তো চলেন ব্যাংক সেক্টর নিয়ে একটু কথাবার্তা বলি আপনাদের সাথে। ব্যাংক সেক্টরে কি হয়েছে? এই যে ২ টা গ্রিন ক্যান্ডেল দিছে, তারপরে কিন্তু এই জায়গাগুলাতে একটু ধরায় রাখছে। তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে এই যে প্রায় ১ সপ্তাহের মতো রেড ক্যান্ডেল হয়েছে। এরপরে ১, ২, ৩, ৪টা গ্রিন ক্যান্ডেল, মাঝে একটা রেড ক্যান্ডেল হয়েছিল। যাই হোক, এই ৪টার পরে এইখানে কিন্তু এইরকম একটু স্লো থাকবে। এটা আপনাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা সুইং ধরে আপনাকে যদি ট্রেড করতে চান, তাহলে আপনাকে এই বিষয়টা মাথায় রেখে দেন এইখানে সেল ছিল এবং এই জায়গাটাতে আরো কয়েকদিন স্লো থাকলে তখন ব্যাংকগুলো আপনি সংগ্রহ করতে পারেন। তবে হ্যাঁ, যে ব্যাংকগুলো বেড়ে গেছে সেইগুলোর দিকে নজর দেওয়ার দরকার নাই। যেগুলা অনেক নিচে আছে এবং প্রিপারেশন নিচ্ছে উপরের দিকে ওঠা, সেইগুলো সামনে আস্তে আস্তে লিডিং এ আসবে। তো ওইগুলা আপনারা আপনাদের মতো করে একটু অবজারভেশনে রাখেন। যদিও আমি এখন ব্যাংকের স্টক নিয়ে আলোচনা করব না, কারণ ব্যাংক আরো হয়তোবা কয়েকদিন এই জায়গাটাতে একটু স্লো থাকতে পারে। এবং গতকালকে এই যে এইখানে একটা চকার ব্লক ছিল, এই যে দেখেন এই জায়গাটাতে, এই যে চকার ব্লকটা আমার আঁকানো আছে, এই ফেসবুক পোস্টের মাধ্যমে আমি বলেছিলাম যে ব্যাংক এখানে এসে বাড়ি খাবে। কারণ অর্ডার ব্লকে গেলে মোটামুটি একটা বাড়ি খায় এবং এই জায়গাটাতে পুরা দমে ব্যাংকের কি হতে পারে, ব্যাংক কেন এই জায়গাটাতে বাড়ি খেয়েছে
এবং ব্যাংক সামনে কি হবে সেইটা নিয়ে এইখানে কিন্তু আলোচনা করেছিলাম। এই যে দেখেন, এই যে এইখানে একটা জায়গায় বলা ছিল, তবে আমার ব্যক্তিগত মতামত ব্যাংক কয়েকটা দিন এই জায়গায় ঘুরপাক খাবে, আবার যখন ইন্ডেক্স বিপদে পড়বে তখন মামুরা পুনরায় এটা সাহায্য নেবে। এর মানে কি ছিল? এর মানে ছিল হচ্ছে ব্যাংক এই জায়গাটাতে কয়েকদিন স্লো থাকবে, কয়েকটা দিন এইখানে ঘুরপাক খাবে, যে এই জায়গাটাতে যেই রকম করেছিল এই জায়গাটা তো সেম অবস্থা করে দেন, তারপরে ব্যাংক উঠবে। ব্যাংক কি শেষ? না, ব্যাংক শেষ না। ওই পোস্টের মধ্যে এইটাও বলা ছিল, বাট আমরা সুইং ট্রেডিংটা বুঝি না বিধায় আমরা এইগুলা নিয়ে হতাশ হই। হতাশ হওয়ার কোনো কিছু নাই, যেগুলো বেড়ে গেছে সেগুলো থেকে আপনি প্রফিট টেক করেন ব্যাংকের, আর যেগুলো নিচের দিকে আছে আপনি যদি হোল্ড করতে থাকেন তাহলে হোল্ড করেন। ব্যাংক এখনো শেষ হয় নাই, মামুরা ব্যাংকের সাপোর্ট নাই ইন্ডেক্স বাড়ানোর জন্য। এটা আপনাকে বুঝতে হবে যে ইন্ডেক্স একটু বাড়াইয়া দেন ওই জায়গাটাতে ব্যাংকটা ধরাই রাখে। এই যে এই জায়গাগুলোতে যেভাবে ধরাই রাখছিল, এইখানেও সেম কয়েকটা দিন ক্যান্ডেল হবে, ক্যান্ডেল হওয়ার পরে মানে রেড ক্যান্ডেল বা ঘুরপাক খাবে, তারপরে ব্যাংক আবার নতুন করে শুরু করবে। বাট এই পজিশনগুলা আমাদেরকে ইনডেপথ বুঝতে হবে কিভাবে সুইং ট্রেডিং করা যায়। যদিও আমি ব্যাংক সচরাচর তেমন একটা ট্রেড করি না, বাট ব্যাংক যারা করে তাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে আসলে কি কারণে ইন্ডেক্স বাড়ছে এবং কোন কোন স্টক দিয়ে ইন্ডেক্স বাড়ছে। তো যাদের হাতে ব্যাংক আছে এবং নিচের ব্যাংক যেগুলা, সেগুলো নিয়েও টেনশনের কোনো কিছু নাই। এরপরে চলেন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটু কথাবার্তা বলি। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে অনেকেই অনেক ধরনের কোয়ারি দিচ্ছে, অথচ আমি গত বৃহস্পতিবার এই ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একদম স্পষ্ট বার্তা দিয়েছিলাম। যদিও এটা আমি দিতে চেয়েছিলাম না, তারপর আপনাদেরকে দিয়েছিলাম। তো চলেন একটু দেখি। এই যে দেখেন 6 দিন আগে গত বৃহস্পতিবারে, এবং এইখানে ক্যান্ডেল ট্যান্ডেল আঁকে এবং প্রিভিয়াস হিস্ট্রি কি আছে, কি হইতে পারে, এবং ভলিউমটা এখানে ছোট হয়ে গিয়েছিল, যে কারণে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ক্যান্ডেলটাতে এরপরে ইন্স্যুরেন্স কিন্তু একটু স্লো যাবে, এবং সেটাও হচ্ছে। দেখেন এই গত সপ্তাহের একটা ক্যান্ডেলও কিন্তু গ্রিন আসে নাই। এখন আমরা যদি ভাই একদম পিকে যাওয়ার পরে ইন্স্যুরেন্সে এন্ট্রি নেই, তাহলে আমাদের মাজা থাকবে? থাকবে না। এই যে এখন যারা অলরেডি পিকে গেছে তারা তো এখন লস গুনতেছেন। বারবার করে আপনাদেরকে সতর্ক করি যে যেই সেক্টরটা একদম নিচে আছে, বটমে আছে, ওই সেক্টরের স্টকগুলো আপনারা দেখার চেষ্টা করেন। বাড়তে দেখেই আমি কিনবো না, আপনার কেনার জায়গা ছিল এইসব জায়গায়। এইসব জায়গায় যখন আমি ভিডিও দিয়েছিলাম তখন আপনি সংগ্রহ করতেন, আস্তে আস্তে এইসব জায়গাগুলোতে আপনি প্রফিট টেক করতেন। হ্যাঁ, আপনি হয়তো বা 30, 40, 50% প্রফিট পাইতেন না, বাট 20%, 10%, 30% তো পাইতেন। বাট এই জায়গাগুলোতে যারা এন্ট্রি দিছে তারা কিন্তু এখন বসে থাকবে। দেখেন এই ইন্স্যুরেন্স সেক্টর একদম বটম রেঞ্জ থেকে একদম টপ পর্যন্ত কত পার্সেন্ট বাড়ছে, মানে পুরা সেক্টর 40% গেইন দিছে। এখন এই 40% গেইন করার পরে আপনি যদি এই সব জায়গায় ভলিউম দেখে, যে এই জায়গাগুলোতে ভলিউম হচ্ছে, এই ভলিউমগুলা দেখে এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে ভাই আপনার অ্যানালাইসিস ঠিক নাই, একদম অকপটে। আমি এখন আপনাদের এই কথা বলতে বাধ্যই হইলাম যে এইরকম যারা ভলিউম দেখে, আল্ট্রা ভলিউম দেখে যারা এন্ট্রি নেয় এবং প্রাইস টুকটাক করে বাড়তেছে, তাদের অ্যানালাইসিস ওইখানে ঠিক হচ্ছে না। কারণ আপনার এন্ট্রি পয়েন্ট ছিল এইসব জায়গায়, এইসব জায়গাটাতে আপনার এইখানে কখনোই এন্ট্রি পয়েন্ট না। এবং গত ভিডিওতেও আমি স্পষ্ট বলে দিয়েছিলাম যে এই যে এইসব জায়গায় ভলিউম, আল্ট্রা ভলিউম হওয়ার পরে যে এই জায়গাগুলোতে দেখেন, এই যে আল্ট্রা ভলিউম হওয়ার পরে তারপরে কি কি ধরনের ঘটনা ঘটায়, এইগুলা আমি রেফারেন্স হিসেবে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে এই জায়গাগুলোতে কি হবে। এখন অলরেডি যারা ইন্স্যুরেন্সে ফেসে গেছেন একদম পিকে কিনে, অনেকেই বুঝে কিনছে, অনেকেই না বুঝে কিনছে, বাট এই জায়গাগুলোতে আমাদের একটু টেকনিক্যালি সাউন্ড হওয়া উচিত। সাথে অনেকেই তো এই জায়গাগুলোতে হচ্ছে ব্রেকআউট ট্রেড নিবে। এই যে দেখেন অনেক সময় ব্রেকআউট দিছে, অনেকে ব্রেকআউট ট্রেড নেন, তো যে ব্রেকআউট দিয়ে ফাঁসাইছে কিন্তু, যে এই ইন্স্যুরেন্স সেক্টর পুরোটাই ব্রেকআউট দিছে, এখন আরও উপরে যাবে। হ্যাঁ যাবে, আমি সেটা বলতেছি না যাবে না। চলুন এশিয়া ইন্স্যুরেন্সটা একটু দেখি, দেখার চেষ্টা করি, দেখলে আপনারা একটু বুঝবেন। দেখেন এশিয়া ইন্স্যুরেন্স বটম লেভেল থেকে একদম টপ পর্যন্ত 58%। ভাই এই বাজারে 58% প্রফিট করা সো টাফ। তা আপনি 58% বেড়ে যাওয়ার পরে এই সব জায়গাটাতে কিভাবে এন্ট্রি নেন? দেখেন এই যে এখন শেয়ারটা স্লো হয়ে গেছে। যারা এই ক্যান্ডেলে এন্ট্রি নিছে মানে 40 টাকার উপরে, এখন তো 36 টাকা 90 পয়সা স্টকটা। তো ভাই আপনার এন্ট্রি পয়েন্ট ছিল এই যে যখন অ্যাকুমুলেশন হচ্ছে যে এই সব জায়গায়, এই জায়গাগুলোতে যদি আপনি এন্ট্রি নিতেন তাহলে এইগুলাতে আপনি বিক্রি করে দিয়ে বের হয়ে আসতেন। হ্যাঁ, আপনার লাভ 2 টাকা কম হোক, বাট আমি চাই যে আপনারা লস না করেন। বাট আমরা অতি লোভে দাম বেড়ে যাওয়ার পরে অনেক অ্যানালিস্টরা অ্যানালাইসিস দেয় যখন দামটা বেড়ে গেছে। ভাই দাম বেড়ে যাওয়ার পরে আপনি তো বুঝতেছেন, এমনিই বুঝতেছেন, অ্যানালিস্টের কথা শোনার কি দরকার আপনার? আপনি বুঝতেছেন যে এই স্টকটাতে অলরেডি কেউ না কেউ পিছনে আছে, না হলে তো স্টকটার দাম বাড়াচ্ছে না। দাম বেড়ে যাওয়ার পরে কেউ যদি অ্যানালাইসিস দেয় যে 40-50% বেড়ে গেছে, তারপরে অ্যানালাইসিস দেয়, তাহলে বুঝবেন ওইখানে ডালমে কুসকাল হয়। এই কথা আমি বারবার করে আপনাদেরকে বলার চেষ্টা করি।
এই যে দেখেন মেঘনা ইন্স্যুরেন্স, এটার বটম থেকে একটু খেয়াল করে দেখেন, এই স্টকটা আমি ট্রেড করছি, আপনাদেরকে জানাইছি। এই যে 45% বাড়ছে। ভাই 45% বেড়ে যাওয়ার পরে ৳৩০ র উপরে আমি কিভাবে এন্ট্রি নেই এই স্টকটা? এবং এইখানে কি হচ্ছিল? বড় ধরনের ভলিউম হচ্ছিল। তাহলে এরকম করে আপনি যদি দেখেন প্রত্যেকটা স্টকই মানে মেক্সিমাম ইন্স্যুরেন্সের স্টকই কিন্তু মোটামুটি ৩০, ৪০, ৫০%, ক্রিস্টালের কথা বাদই দিলাম। ক্রিস্টালটা ডাবল হয়ে গেছে। এরপরে যেয়ে মানুষ কেনা শুরু করে। ভাই ওই জায়গাগুলাতে লোভ সংযত করতে হবে। যে কোথায় বিক্রি করতে হবে, কোথায় কিনতে হবে। হ্যাঁ, আপনি কিনে ২ দিন হয়তোবা বসে থাকেন। স্মার্ট মানি যদি ২ দিন বসে থাকতে পারে, ১ সপ্তাহ, ২ সপ্তাহ বা ১ মাস বসে থাকতে পারে, আপনারও ১ সপ্তাহ বসে থাকা উচিত। এখন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই তাহলে ইন্স্যুরেন্স ঘুরবে কোথা থেকে? গত ভিডিওতে আমি আপনাদেরকে অবগত করেছিলাম যে ইন্স্যুরেন্স একটু স্লো হইতে পারে এবং ইন্স্যুরেন্স কোথা থেকে ঘুরবে সেইটা আসলে এই মুহূর্তে আরেকটু ভলিউম ড্রাই না হওয়া পর্যন্ত আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, এইখানে ১ টা ২ টা গ্রিন ক্যান্ডেল হয়তোবা সামনের সপ্তাহে আমরা দেখতে পারি। মানে এই জায়গাগুলাতে আরো ১ টা বা ২ টা গ্রিন ক্যান্ডেল আমরা এইভাবে করে দেখতে পারি। তবে আপনাকে একটু প্রিভিয়াস হিস্ট্রিটা একটু দেখানোর চেষ্টা করি। এই জায়গাটাতে যদি একটু দেখেন, এই যে এইখান থেকে যখন এই সুইংটা উঠছে ইন্স্যুরেন্স সেক্টরের, এইখান থেকেও সেম ওয়েতে উঠছে। দেখেন, একটু মিলানোর চেষ্টা করেন। হ্যাঁ, এই সুইংটা একটু বড় হইছে, এই সুইংটা একটু স্লো বাট উঠছে। একই টাইপের সিনারিও। এরপরে কি হয়েছে যে ২ টা রেড ক্যান্ডেল দেওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল হইছে, তারপরে আবার নিচে আসার পরে স্লো হইছে, দেন তারপর আরেকটা মুভ দিছে। এই জায়গাটাতেও সেম হবে। এইখানে সুইংটা একটু ছোট ছিল বিধায় ২ টা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল হইছে। এইখানে যেহেতু সুইংটা বড় সেহেতু ৪-৫ টা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসতেই পারে। এটাকে আমি সবসময় বলি আইডিএম। আইডিএম কি জিনিস? এখন আর আপনারা জিজ্ঞেস করেন না। এটা আমার কোর্সের মধ্যে আমি এটা ইন ডেপথ এ শেখানোর চেষ্টা করি যে আইডিএম কি? আইডিএম মানে প্রলোভন দেখানো। যাই হোক, এরকম ১ টা ২ টা গ্রিন ক্যান্ডেল আসতে পারে, সেটা আপনার অপরচুনিটি হইতে পারে। দেন এই জায়গাটাতে কয়েকদিন স্লো থেকে তারপরে যেয়ে এই যে পরবর্তী মুভটা শুরু হবে। হ্যাঁ, আমিও জানি এইখান থেকে হায়ার হাই করবে। এইটার লোয়ার লো করে এত পর্যন্ত আসবে, যে নতুন লো করে এই পর্যন্ত আসবে। বিষয়টা এরকম না। একটু খেয়াল করেন এই জায়গাটাতে কি হয়েছিল? ভলিউম অনেক বেশি, তারপরে ভলিউমটা এইরকম ড্রাই হইছে। এই জায়গাটাতে ভলিউমটা ঐরকম ড্রাই এখনো হয় নাই। সো এই সুইং এর মধ্যে মানে এই সুইং ডাউন এর মধ্যে এইরকম জায়গায় ভলিউম ড্রাই হইতে হবে এইখানে। মানে এইখানে যেই রকম ভলিউম ড্রাই হয়েছিল, ঠিক এই জায়গাটাতে সেম ওয়েতে ভলিউম ড্রাই হইতে হবে। দেন নতুন করে অ্যাকুমুলেশন হবে। তারপরে যেয়ে আপনার এই সেক্টরটা আবার নতুন করে মুভ দিবে। যখন নতুন মুভ দিবে তখন নতুন করে আমরাও ধরবো এবং আপনাকেও অবগত করব। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত এইটার মতো ভলিউম ড্রাই হচ্ছে। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে একটু বলে রাখি, যদি আমরা এখানে ইলিয়েট ওয়েভ কাউন্ট করি ১, ২, ৩ এইরকম জায়গায় ৪, এই ৫ নাম্বার মুভ কিন্তু এখনো বাকি। যদিও ইলিয়েট ওয়েভ আমি ওইভাবে কাউন্টিং এখন আর করি না। আমি বেশ ইলিয়েট ওয়েভ সম্পর্কে বেশ ভালো জানি, বাট কাউন্টিং করি না। বাট শুধুমাত্র যে ইলিয়েট দেখে আমি আপনাদের বোঝাচ্ছি এমন না। এখানে আরো অনেক বিষয় আছে, অনেক কিছু আছে। তো এই যে এইখানে যে ৫ নাম্বার মুভটা আছে, এই ৫ নাম্বার মুভটা এখনো কিন্তু বাকি। এই যে, এই যে ৫, এই ৫ টা কিন্তু বাকি। এই ৫ এর মধ্যে এখন এই ৪ হবে। ৪ কতদূর পর্যন্ত নামবে সেটা এখনই বলতে পারছি না ভাই আমি। যতক্ষণ না পর্যন্ত এইরকম ভলিউম ড্রাই হচ্ছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ভলিউম ড্রাই হওয়ার পরে দেন এইটা নতুন করে র‍্যালি শুরু করবে। তখন হয়তোবা নতুন করে আমি আবার এই সেক্টরে এন্ট্রি নিব। এখন আমরা যদি এই ধরনের মুভ না ধরতে পারি তাহলে ভাই এটা হবে না। কারণ সেইদিন আমি যেইদিনই রেড ক্যান্ডেল দিছে এবং এই জায়গাটাতে আমি বলেই দিয়েছিলাম যে বিয়ারিশ ক্যান্ডেল আসতেছে এবং উইথ বিগ ভলিউম। তার মানে কি এইখানে যা ঘটনা ঘটানোর ঘটাই ফেলছে। তো এই সেক্টরটা স্লো আছে, সামনে এই সেক্টরটা লিড নিবে। তবে এই সেক্টর লিড নেওয়ার আগে ওই যে আপনাকে কন্ডিশন বললাম, এখানে গ্রিন ক্যান্ডেল হইতে হবে, এ, বি, সি করে আরেকটু নামতে হবে। সেটা নিয়ে এখন আলাপ আলোচনা করলাম না। ওইটা অন্য বিষয়। আপনারা বললে হয়তোবা ওইটা ওইভাবে করে বুঝবেন না। যেহেতু আমি আপনাদেরকে একদম সিম্পল ওয়েতে বুঝাইলাম যে এইরকম ভলিউম ড্রাই হইতে হবে। ভলিউম ড্রাই হওয়ার পরে দেন সেকেন্ড মুভ। আপনারা এই ধরনের ভুল আর করবেন না ইন্স্যুরেন্স সেক্টরে। শুধু ইন্স্যুরেন্স সেক্টর না, অন্যান্য সেক্টরের ক্ষেত্রে এই ধরনের ভুল করবেন না। যখনই ভলিউম অনেক বেশি হবে এবং যখনই পিকে থাকতেছে, একটা সেক্টর পিকে চলে গেছে এবং ভলিউম অনেক বেশি নিচ্ছে, তার মানে ওই জায়গাগুলোতে অনেক কিছুই হচ্ছে। আমরা কি করি? এসব জায়গায় না দেখে না বুঝে এন্ট্রি নিয়ে বসে থাকি। এই হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা। ইন্স্যুরেন্স নিয়ে তেমন কোনো ভয়ের কিছু নাই। যদি আপনারা কিনে থাকেন, এভারেজ ক্যাপাবিলিটি থাকে, আপনারা একটু এভারেজের জন্য পয়সা কড়ি রাখেন। আমি হয়তোবা হিংস দিব, তখন আপনারা এভারেজ করে নিতে পারেন। এই মুহূর্তে এভারেজের সিচুয়েশন না।
সো আপনারা আপনাদের মতো করে এখন চিন্তা করেন, আমি আমার অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে চলুন আমি ২ টি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম। এর মধ্যে একটা আছে লো পেইডের থেকে এমবি ফার্মা। এইটা কেবল মোটামুটি শুরু করেছে। এই যে একটু প্রাইস অ্যাকশন আসতেছে এবং সাথে একটু করে ভলিউম আসতেছে। আপনি দেখেন এই স্টকটা আরেকটু নিচে পাওয়া যায় কিনা? ইনডেক্স যদি একটু কারেকশন হয়, এটার সাথে যদি এটাও একটু কারেকশন হয়, তাহলে স্টকটা আরেকটু নিচে পাইলেও ভালো। বাট এই স্টকটা তেমন কিছু বাড়ে নাই। বটম রেঞ্জ থেকে মাত্র 11% বাড়ছে। যখন স্টকটা ৩০, ৪০, 50% বেড়ে যাবে, তখন আমি এমনিই বলব যে এই স্টক থেকে আপনারা দূরে থাকেন। আপনারা যত নিচে কিনতে পারেন, এইমাত্র শুরু করেছে দেখেন আরেকটা একটু সুইংটা নিচে এসে তারপরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে কিনা, তখন আপনারা চাইলে এই স্টকটা আপনাদের মতো করে এন্ট্রি দিতে পারেন। এই স্টকটার স্টপ লস আপনি কত ধরতে পারেন? এই যে বড় ক্যান্ডেলের নিচে ৭২১ টাকার নিচে যদি ক্লোজ দেয়, ২১ না একটু বলে দেই ৭২০, হ্যাঁ ২০ টাকাই ধরেন। ৭২০ টাকার নিচে যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই স্টকটার স্টপ লস এবং টার্গেট কতদূর পর্যন্ত রাখতে পারেন এটা আপনাদের বিষয়। আপনারা এখন একটা হল্ট নিবেন না ১০% নিবেন না ২০% নিবেন, এটা আপনাদের বিষয়। আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন। তবে স্টকটা আমার ভালো মনে হচ্ছে। যেহেতু ইনডেক্স একটু স্লো থাকবে, কারণ ব্যাংক সেক্টর যেটা বড় সেক্টরটা ছিল এবং ইনডেক্সের সাথে খুব বেশি কন্ট্রিবিউট করত, সেই সেক্টরটা একটু যদি স্লো থাকে, তখন নিচে যে স্টকগুলা এতদিন পড়েছিল, স্টকগুলার কোনো খোঁজ খবর ছিল না, সেই স্টকগুলাই কিন্তু বাড়া শুরু করবে। তার মধ্যে এমবি ফার্মা একটা। তো আপনারা চাইলে এমবি ফার্মাটাও আপনাদের নজরে রাখতে পারেন। এরপরে চলেন আরেকটা স্টক নিয়ে একটু আলোচনা করি। এরপরেরটা হচ্ছে ইনডেক্স এগ্রো। এই যে দেখেন ইনডেক্স এগ্রোর কি হচ্ছে? এই যে ইনডেক্স উঠতেছে নামতেছে, ওর কোনো কিছু যায় আসে না। দেখেন এই পুরা জোনটা হচ্ছে অ্যাকুমুলেশন প্রসেস। আপনার লাগলে এখানে ৭ দিন সময় লাগুক না ভাই। আপনি চাইলে এই স্টকটা এইখানে কিনে যদি ইনডেক্স পড়ে, আপনার কোনো কিছু যায় আসে না। আপনি কিনে বসে থাকেন না, ১৫ দিন ১ মাস বসে থাকেন। দেখবেন স্টকটা আপনাকে প্রফিট দিচ্ছে। তো আপনারা চাইলে এই ইনডেক্স এগ্রো আপনাদের ওয়াচ লিস্টে নিয়ে আসতে পারেন। আমি আমার ওয়াচ লিস্ট থেকে আপনাদের শেয়ার করলাম। এই ২ টা আমার নিজের ওয়াচ লিস্টে আছে। এই স্টকটা স্টপ লস যদি আপনারা একটু বড় টাইম ফ্রেমে ধরতে চান, তাহলে এই স্টকটার স্টপ লস একদম এই পিনের নিচে। মানে ৳৬০ ঘরে, এখন ৳৬৬ তো, ৳৬০ ঘরে হচ্ছে স্টপ লস। আপনার ৳৬০ নিচে যদি চলে আসে, তাহলে স্টপ লস এবং টার্গেটটা একটু বড় রাখতে পারেন। মানে এই যে ৳৮০ ঘরেও এই স্টকটার টার্গেট আপনারা রাখতে পারেন, অথবা আপনারা আপনাদের মতো করে টার্গেট সেট করতে পারেন। হয়তোবা আপনি ৳১০ পাইলেন বা ৳৫ পাইলেন, এখান থেকে আপনি আপনার মতো করে নিয়ে নিতে পারেন। তো যেহেতু ইনডেক্স একটু স্লো হইতে পারে, সেহেতু লো পেইড এবং আইটি নিয়ে অনেকেই আমাকে বলছে যে আইটির একটা আপডেট দেন ভাই। আইটির আপডেট দেওয়ার কিছু নাই। আইটি ৩% উঠতেছে, 2% নামতেছে। এটা অ্যাকুমুলেশন প্রসেস। এটা নিয়ে ভয়ের কোনো কিছু নাই। এটা এইখান থেকে হারানোর কিছু নাই। প্রত্যেকটা আইটি সেক্টরের দেখবেন স্টক একদম বটমেই আছে। আইএসএন এবং ইনটেক বাদ দিয়ে। বাদবাকিগুলা কিন্তু একদম বটম লেভেলেই আছে। তো ওই বটম লেভেলে যদি আপনি কিনেন, ওইখান থেকে যদি ইনডেক্স পড়ে, ওইখান থেকে কতটুকু আর পড়বে? ওইগুলো অলরেডি বটমে এবং এই যে পিক হইছে, মানে ইনডেক্স যে বাড়ছে, এই বাড়ার মধ্যে ওইগুলা তেমন বাড়ে নাই। সো আপনি যেগুলো অলরেডি বেড়ে গেছে, যেমন হচ্ছে ইন্সুরেন্স ব্যাংক সব ব্যাংকই বাড়ে নাই, কয়েকটা ব্যাংক। ওইগুলা বাদ দিয়ে আপনি যদি এই টাইপের স্টকে থাকেন, একদম বটম রেঞ্জে থাকেন, তাহলে আপনি সেফ। এর মধ্যে ইনডেক্স যদি এইখান থেকে আরো ১০০ পয়েন্ট কারেকশন হয়, তাহলে ওই স্টকগুলো আহামরি তেমন কিছু হবে না। হয়তোবা ইনডেক্সের পতনের কারণে আপনার ৩%, ৪% বা ৫% একটু কারেকশন হইতে পারে। বাট এই যে ইন্সুরেন্সের মতো বড় ধরনের একটা ধাক্কা খাবেন বা ব্যাংকের মতো একটা ধাক্কা খাবেন, এই ধাক্কাটা কিন্তু এই মুহূর্তে খাবেন না, যদি আপনি বটম শেয়ারে থাকেন। আমি অলওয়েজ বলি যে আপনারা একটু বটম দেখে অ্যাকুমুলেশন প্রসেসের মধ্যে আপনারা থাকেন। এই যে দেখেন এই স্টকটা অ্যাকুমুলেশন হচ্ছে। একদম পিওর ওয়েতে অ্যাকুমুলেশন হচ্ছে। তাইলে স্মার্ট মানি ওরা এইখান থেকে কেনা ধরছে। ওরা যদি এইখানে ১ মাস, ১.৫ মাস বসে থাকতে পারে, ভাই আপনি কেন ১৫ দিন পারবেন না? বলেন। আমাদের এই অধৈর্যতার কারণে এই যে ইন্সুরেন্স সেক্টরে অনেকেই আটকে গেছে। একমাত্র অধৈর্যতার কারণে। আমরা ধৈর্য ধরতে পারি না। যখনই স্টকটা বাড়া শুরু করে, তখনই একদম পিকে যেয়ে আমরা কিনি। আমাদের ওইখানে লোভ দেখায় ভাই। এই লোভ আমাদেরকে সংযত করতে হবে। এই লোভ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি রেগুলার আপনাদেরকে এই বিষয় নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করি যে কোথায় কি হচ্ছে, এবং ইন্সুরেন্স সেক্টরে একদম পিওর ওয়েতে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম। আপনাদেরকে আমি চাই যে আপনারা একটু বটম শেয়ারের দিকে থাকেন। এই যে দেখেন আমি আইটি নিয়ে কথাবার্তা বলতেছি এবং ফাইন্যান্স নিয়ে কথাবার্তা বলতেছি এবং লো পেইড নিয়ে কথাবার্তা বলতেছি। কেন বলতেছি ভাই? এগুলো তো বুঝতে হবে। এগুলো বটম রেঞ্জে আছে। আপনার এইখান থেকে ঝুঁকিটা অনেক কম। আমি ইন্সুরেন্স যখন পিকে চলে গেছে, তখন ইন্সুরেন্স নিয়ে কিন্তু কোনো কথাবার্তা বলি নাই। হ্যাঁ, ইন্সুরেন্স নিয়ে বলছি। কখন বলছি? যখন ইন্সুরেন্স বটমের দিকে ছিল, তখন বলছি। এবং যখন পিকে গেছে, তখন কিন্তু গত সপ্তাহে আপনাদেরকে ভিডিও দিয়ে আমি সেটাতে অবগত করেছি।
তো ভাই আপনাদেরকে একটু দোহাই লাগে আপনারা এই ধরনের সিচুয়েশন থেকে বের হয়ে যান। কারণ আপনারাই শেষ মুহূর্তে এসে আমাদেরকেই বলেন, আমাদেরকেই মেসেজ করেন, "ভাই অমুক জায়গায় ইন্সুরেন্স কিনে ফেঁসে আছি। এখন এটা কখন বাড়বে, কি বাড়বে না বাড়বে? ভাই ইন্সুরেন্স আপনি বলছিলেন আমি তো সেল করি নাই।" ভাই এখন সেল করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। বাট এই বিষয়গুলা বারবার করে আপনাদের সামনে চলে আসতেছে। আপনারা বারবার করে একই জায়গায় একই ধরনের ভুল করতেছেন। তো এই ভুল থেকে বের হয়ে আসতে হবে। একটু জানেন, একটু বুঝেন, একটু টেকনিক্যালি সাউন্ড হন, একটু সাইকোলজিক্যাল বিষয়টা খাটান। এই যে দেখেন ব্যাংক নিয়ে আমি আপনাদেরকে একদম রেগুলার যেভাবে আপডেট দিচ্ছি, কাছাকাছি হয়তোবা 100% হচ্ছে না, কাছাকাছি একটা জিনিস যাচ্ছে। কেন হচ্ছে? কারণ এখানে আমি টেকনিক্যাল এবং সাইকোলজিক্যাল ২ টাকে কম্বাইন্ড করে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। এবং গত দিন যে পোস্টটা করেছি ব্যাংক নিয়ে এবং সেইটাই কিন্তু ওই জায়গাটাতে ব্যাংকটা একটু স্লো হচ্ছে। তো আপনি যদি আগে থেকে এই বিষয়গুলো জানতে পারেন, এই বিষয়গুলো ধরতে পারেন যে ব্যাংক একটু স্লো হইলে পরবর্তীতে কোন স্টকটা বা কোন সেক্টরটা লিডিং এ আসতে পারে, তাহলে আপনি আগে থেকে ওই টাইপের পজিশনিং নিতে পারেন। এবং ইন্সুরেন্স থেকে অলরেডি আমি বেরিয়ে গেছি সেটা নিয়ে আলাপ আলোচনাও করছি। এবং ইন্সুরেন্স কিন্তু ঢোকার সময়ও চলে আসছে। আপনাদেরকে এটাও বলে দিলাম ইন্সুরেন্স কিন্তু ঢোকার সময়ও চলে আসছে। বাট একটু দেখে শুনে আমাকে একটু কনফার্মেশন হতে দেন। তারপর আপনাদেরকে আপডেট দিব, আমি নিজেও ঢুকবো। তবে বাজার নিয়ে টেনশনের কিছু নাই। বাজার সেক্টরাল মুভমেন্ট দিচ্ছে। একটা সেক্টর যে ইন্সুরেন্সের পরে ব্যাংক, আবার ব্যাংকের পরে নতুন করে অন্য কিছু আসবে লো পিট অথবা আইটি বা অন্য কোনো একটা সেক্টর যেগুলো একটু নিচের দিকে আছে, ফাইন্যান্স আছে বা টেক্সটাইল আছে। তো ওইগুলা একটু চিন্তা করার চেষ্টা করেন। যেগুলো অলরেডি পিকে আছে সেগুলোর দিকে না দৌড়িয়ে নিচের দিকে যেগুলো আছে প্রয়োজন হলে আপনি ১ মাস বসে থাকেন।